প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের বইতে যেভাবে লেখা আছে আমি আসলে সেই লেখাগুলোকেই সুন্দর করে স্লাইডে প্রেজেন্টেশন করেছি। ঠিক আছে, তো আশা করি আমার ভিডিও ক্লাস দেখলে তোমার বই পড়তে হবে না, এখান থেকেই তুমি সব কিছু বুঝতে পারবে। চলো শুরু করি। প্রথমেই আমরা খাদ্য এবং পুষ্টির মধ্যে কিছুটা পার্থক্য দেখে নেই। ওকে, সো কি বলছে খাদ্যর ব্যাপারে কি বলছে আমরা দেখি। বলছে খাদ্য হচ্ছে সেই সব আহার্য বস্তু, আহার্য মানে কি, যা মুখে খাওয়া যায়, যা জীবদেহের বৃদ্ধি সাধন, অর্থাৎ কি, যা খেলে জীবদেহ অর্থাৎ আমরা বা গরু ছাগল গাছ এরা বেড়ে উঠবে, তাই না, শক্তি উৎপাদন। তো আমাদের তো শুধু বড় হলেই হবে না, আমাদের তো কাজকর্ম করতে হবে। তো কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন, সেই শক্তিটাও উৎপাদন করা হয় খাদ্যের মাধ্যমে। আর কি, রোগ প্রতিরোধ, হ্যাঁ, আমাদের শরীরে যাতে রোগ না আসতে পারে সেটাও প্রতিরোধ করে এই খাদ্য। আর কি, শেষে হচ্ছে ক্ষয়পূরণ করে। তো এই ব্যাপারটাই যদি তুমি বোঝো তাহলেই কিন্তু তুমি খাদ্যের যে কয়েকটি কাজ সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। ঠিক আছে, যেমন খাদ্যের কয়েকটি কাজের মধ্যে রয়েছে কি কি, জীবদেহের বৃদ্ধি সাধন। ঠিক আছে, আমি একটু এখানে হাইলাইটস করে দেই। জীবদেহের বৃদ্ধি সাধন, এরপরে কি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ কি করে, রোগ প্রতিরোধ করে আর কি, আর কি করে, ক্ষয়পূরণ করে। এরপরে কি আছে, পুষ্টি। পুষ্টি আসলে কি, পুষ্টি আসলে খাদ্যের মধ্যে থাকে। খাদ্যের মধ্যে যা থাকে সব কিছু কিন্তু পুষ্টি না। খাদ্যের মধ্যে আমরা এমনও কিছু জিনিস খাই যেটা আসলে আসলে আমাদের কোনো কাজেই লাগে না। ঠিক আছে, তো চলো কি বলছে। পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে পরিপাক ও শোষণের মাধ্যমে দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করার নামই হচ্ছে পুষ্টি। তো আমরা যা খাই সেই সব খাবারের মধ্যে যে জিনিসগুলো, ঠিক আছে, খাদ্যের যে ছোট ছোট কণাগুলো আমাদের কি হয়, পরিপাক হয় আর শোষণ হয়, সেই পরিপাক এবং শোষণ হয়ে দেহের শক্তির চাহিদা পূরণ করে, অর্থাৎ আমাদের যে শক্তির প্রয়োজন সেই শক্তিটার চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে, রোগ ব্যাধি হতে দেয় না, আমাদের শরীরের বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করে, কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটা যেন পুনরায় ভরে ওঠে, সেরে ওঠে, সেটা কাজ করে এই পুষ্টি। এরপরে কি বলছে, বিশেষ দ্রষ্টব্য, পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হওয়াকে আত্তীকরণ করে। তাহলে এখানে কিন্তু আমরা আত্তীকরণের একটা সংজ্ঞা পেলাম। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে আত্তীকরণ আসলে কাকে বলে, তখন বলতে পারবা যে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হওয়াকে আত্তীকরণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। ঠিক আছে, তাহলে তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, তুমি যে খাবারটা খাও মুখ থেকে, সেই খাবারটা যখন পরিপাক হয় অর্থাৎ হজম হয়ে তোমার আমাদের পুরো শরীরে, ঠিক আছে, দেহকোষ, পুরো শরীরে তো অসংখ্য কোষ দ্বারা আমাদের শরীর তৈরি, তাই না, তো সেই দেহকোষের প্রত্যেকটা ছোট ছোট কোষের ভিতরে একটা প্রোটোপ্লাজম নামের একটা বস্তু থাকে, সেই প্রোটোপ্লাজমে সংরক্ষিত হয়ে থাকে। বুঝতে পারছো, তো এটাই হচ্ছে আত্তীকরণ। এরপরে আমরা খাদ্যের যে প্রধান উপাদানগুলো সেগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আচ্ছা, কি কি আছে দেখো। খাদ্যের উপাদানগুলোর মধ্যে মুখ্য উপাদান আর কি সহায়ক উপাদান। মুখ্য মানে কি, যেগুলো প্রধান, যেগুলো না হলে আমাদের বেঁচে থাকা অসম্ভব, এটা হচ্ছে মুখ্য উপাদান। আরেকটা রয়েছে কি সহায়ক উপাদান, যেটা এই মুখ্য উপাদানগুলোকে সহযোগিতা করে। খাদ্যের আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আঁশ বা ফাইবার। ওকে, আঁশ বা ফাইবারকে আমরা অনেক সময় রাফেজ বলি। আচ্ছা, সেটা পরে বুঝবো আমরা, আগে মুখ্য উপাদান কি সেই জিনিসগুলো দেখে নেই। সর্বপ্রথম আসবে শর্করা। এই শর্করা কি জানো, এই শর্করা তুমি আমি সবাই জানি, সেটা হচ্ছে ভাত, রুটি, আলু, গম, এই যে জিনিসগুলা, এগুলাই হচ্ছে শর্করা। ঠিক আছে, এইগুলোর মধ্যে মূলত শর্করা জাতীয় খাদ্যই থাকে। আচ্ছা, এরপরে আছে কি
আমিষ। ঠিক আছে, আমিষ চিনে না এমন কেউই নাই। মাছ, মাংস, ডিম, দুধ এগুলো সবই হচ্ছে আমিষ। তারপর আছে কি স্নেহ। স্নেহ মানে কি আদর করা, ভালোবাসা? না, স্নেহ মানে হচ্ছে চর্বি জাতীয় খাবার। ঠিক আছে, যেটাকে আমরা ফ্যাট বলি, সেটা হোক গরুর গোস্তের মধ্যে থাকা চর্বি অথবা সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো সবই স্নেহ জাতীয় খাদ্য। আচ্ছা, এরপরে রয়েছে সহায়ক উপাদান। সহায়ক উপাদান কি কি? যেমন ভিটামিন। ঠিক আছে, বলি না যে শাকসবজি খাওয়াতে প্রচুর ভিটামিন আছে। এরপরে কি খনিজ লবণ। খনিজ লবণ জিনিসটা কি? খনিজ লবণ হচ্ছে বিভিন্ন খাবারে, পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে খনিজ লবণ। ওকে, আর একটা হচ্ছে পানি। আমরা তো পানি সবাই চিনি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে স্লাইডগুলোতে আস্তে আস্তে বুঝতে পারবো যে কোন খাবারটা আসলে কোন কাজে লাগে, কোন খাবারটা কোথায় পাওয়া যায়। প্রথমেই আমরা শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো শর্করা একটু আগে কিন্তু বলেছিলাম যে শর্করা কোথায় পাওয়া যায়, আমরা কিন্তু সবাই জানি। শর্করা বা কার্বোহাইড্রেট পাওয়া যায় কিন্তু ভাতে। আর এই যে ভাত, রুটি, এটাই কিন্তু আমাদের শক্তির প্রধান উৎস। ঠিক আছে, গঠন। আচ্ছা, এই যে ভাত, রুটি, এর মধ্যে তো আমরা শর্করা পাই। সেই শর্করাটা কি দিয়ে গঠিত? সেই শর্করাটা গঠিত হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর কি অক্সিজেন। ওকে, তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে শর্করা কি দিয়ে তৈরি, তখন তুমি বলবা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। মনে রাখবা কিন্তু, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আচ্ছা, এরপরে এই শর্করার বৈশিষ্ট্য কি? দেখো, শর্করা হচ্ছে বর্ণহীন। বর্ণহীন মানে যার তেমন একটা রং থাকে না। এজন্যই দেখবা আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, যেমন ভাত, রুটি, গম, আটা, এগুলোর তেমন একটা রং থাকে না। একটাই রং থাকে, সেটা হচ্ছে সাদা। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি লাল, নীল, হলুদ, সবুজ হয় না। তারপর কি গন্ধহীন। দেখবা কি যে দেখো মাছে একটা যে গন্ধ আছে, তারপরে ফলমূল, শাকসবজিতে একটা গন্ধ আছে, দুধের একটা গন্ধ আছে, সেই তুলনায় দেখবা ভাত, রুটির তেমন একটা গন্ধ নেই। ঠিক আছে, এজন্য শর্করাটা মূলত গন্ধহীন। আর কি অল্প মিষ্টি স্বাদযুক্ত। হ্যাঁ, রুটি যখন আমরা খাই একটু একটু মিষ্টি মিষ্টি লাগে। কাজ, আচ্ছা, শর্করা খাই কিন্তু প্রধানত আমাদের শরীরে শক্তি জোগাড় করার জন্য। ভাত খাই বলেই আমরা কাজ করতে পারি, তাই না? ভাত না খাইলে, খিদা লাগলে তো আমরা কাজ করতে পারতাম না। তো সেটাই বলবা, শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে আর কি তাপ শক্তি উৎপাদন করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে কি, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এর পরের স্লাইডে রয়েছে শর্করার উৎস ও শ্রেণী বিভাগ। আচ্ছা, আমি কিন্তু আগের স্লাইডগুলো পড়ানোর সময় তোমাকে অলরেডি বলে দিয়েছি যে শর্করার উৎস কি, অর্থাৎ কোন কোন খাবারে আমরা প্রধানত শর্করা পেয়ে থাকি। সেই উৎসকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, অর্থাৎ কি যে শর্করাগুলো আমরা গাছপালা থেকে পাই কিন্তু প্রাণী থেকে পাই না। প্রাণী মানে গোস্ত। ঠিক আছে, তো গাছপালা থেকে কি পাই তোমরা সবাই জানো, ধান একটা গাছেই হয়। ঠিক আছে, এই যে শ্বেতসারটা আমরা কিসে পাই? ধান, গম, ভুট্টা, আলু, কচু। ঠিক আছে, এরপরে কি গ্লুকোজ জাতীয় শর্করা আমরা পাই আঙুর, আপেল, গাজর, খেজুর বা যে কোনো মিষ্টি ফলমূলের মধ্যে যে মিষ্টি যে জিনিসটা, ওইটাই কিন্তু গ্লুকোজ। আবার ফ্রুক্টোজ পাই আমরা আম, পেঁপে, কলা, ফলের মধু। এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজ, এরা কিন্তু বুঝবা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এরকম অনেকটা। ঠিক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এরা আসলে শর্করার এক একটা প্রকার। আচ্ছা, এই সুক্রোজটা হচ্ছে অরিজিনাল চিনি যেটা। ঠিক আছে, চিনি কোথা থেকে পাই? আখের রস। এরপর চিনি তো চিনি, অর্থাৎ বাজার থেকে যে সাদা চিনিটা কিনি, আর হচ্ছে গুড়। এরপর রয়েছে সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ হচ্ছে এই যে বেল, আম, বাদাম, শাকসবজি। ঠিক আছে, এখান থেকে আমরা সেলুলোজ পাই। এরপরে কি কি আছে দেখি আমরা একটু। প্রাণীজ উৎস থেকেও কিন্তু আমরা শর্করা আহরণ করতে পারি। ঠিক আছে, যেমন ল্যাকটোজ।
ল্যাকটোজ কোথায় থাকে বলো তো? দুধে থাকে, ঠিক আছে, গরুর দুধে, ছাগলের দুধে। বিদ্যুৎ চলে গেছে। আর একটা কি? গ্লাইকোজেন, ঠিক আছে। এই গ্লাইকোজেনটা পাই আমরা মুরগি বা কবুতরের যকৃত থেকে। যকৃত মানে কি? লিভার, ঠিক আছে। অনেকে কলিজা বলে, অনেকে বুহা বলে, অনেক মেটে বলে, অনেকে অনেক কিছু বলে, ঠিক আছে। তো মুরগি বা কবুতরের যকৃত এবং মাংসে যে গ্লাইকোজেনটা পাই, এই গ্লাইকোজেনটাও হলো এক প্রকারের শর্করা। বুঝতে পেরেছি? ল্যাকটোজটাও হলো এক প্রকারের শর্করা। আচ্ছা, শর্করাকে অনেক সময় শ্বেতসার বলা হয়, ঠিক আছে। এই যে দেখো শ্বেতসার। আর শর্করাকে ইংলিশে বলে কার্বোহাইড্রেট। মনে থাকবে? এই যে এখানে দেখো, আচ্ছা কোথায় যেন ছিল, তাই না? এই যে কি লেখা আছে? শর্করা বা কার্বোহাইড্রেট, দেখেছো? আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর রয়েছে শর্করার পুষ্টিগত গুরুত্ব। আচ্ছা, শর্করার কি কি পুষ্টিগত গুরুত্ব রয়েছে সেগুলো আমরা দেখি। শর্করা কি করে? শরীরের কার্যক্ষমতা বাড়ায়, ওই যে একটু আগে বলেছি, ঠিক আছে, শরীরের কার্যক্ষমতা বাড়ায়। আর কি? বিপাকীয় কাজের জন্য শক্তি যোগায়। এই বিপাকীয় কাজ মানে কি? বিপাকীয় কাজ হচ্ছে তোমার শরীরে অন্য অন্য খাবার পাকস্থলিতে গিয়ে ওই খাবারটা কিন্তু হজম হয়, ঠিক আছে। এই হজম করতেও তো তোমার শরীরের একটা শক্তি লাগবে, সেটাই বলছে বিপাকীয় কাজের জন্য শক্তি যোগায়। এরপরে রয়েছে গ্লাইকোজেন। ওই যে বললাম, গ্লাইকোজেন হচ্ছে শর্করার একটি অংশ, ঠিক আছে। এটাও এক প্রকারের শর্করা। গ্লাইকোজেন কি করে? প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। মনে করো তুমি ভাত খাওনি, 6 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তুমি এখনো কাজ করতেছো, তখন তোমার শরীরে শক্তি যোগান দেবে কে? ওই যে শর্করার, ঠিক আছে, ফুফাতো ভাই গ্লাইকোজেন। আর রয়েছে কি? সেলুলোজ। সেলুলোজ কিসে থাকে? সেলুলোজ মনে আছে? একটু আগে পড়লাম, বেল, আম এ জাতীয় ফলে, কাঠবাদাম, চীনাবাদাম এ জাতীয় ফলে সেলুলোজ থাকে। এই সেলুলোজ কি করে? তোমার যে শরীরে এই যে মল উৎপন্ন হয়, ঠিক আছে, পেট ক্লিয়ার হয়ে যায়। সেলুলোজ জাতীয় খাবার খেলে কি হবে? সকালবেলা দেখবা কি টয়লেটে বসবা আর পেট ক্লিয়ার হয়ে যাবে। এটা আসলে হাসার কথা না, এটা প্রয়োজনীয় কথা, ঠিক আছে। শরীর সম্বন্ধে আমাদের জানতে হবে। তো এই সেলুলোজ জাতীয় খাবার খেলে কি হয়? কোষ্ঠকাঠিন্য হয় না। কোষ্ঠকাঠিন্য কি? ওই যে বলে না কষা পায়খানা, ঠিক আছে, টয়লেটে গেলে পায়খানা হয় না, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো তুমি যদি এরকম কোনো সমস্যায় ভোগো, তখন সেলুলোজ জাতীয় খাবার খাবা, যেমন বেল, তারপরে আম, কাঠবাদাম, এরপরে ওই যে আছে না তোকমা, এরপরে আছে ইসবগুলের ভুসি, এগুলো খাইলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। আর কি? এ বলছে মল ত্যাগে সাহায্য করে, একই কথা। তো আশা করি তুমি এখান থেকে অনেক কিছু জানলা এবং এটা তোমার বাস্তবিক জীবনেও কাজে লাগবে। আচ্ছা, এখানে একটা সতর্কতা রয়েছে, সেটা কি? খাদ্যে শর্করা বা প্রোটিন বা ফ্যাটের অভাব হলে শর্করা থেকেই এগুলো সংশ্লেষ বা তৈরি হয়। আচ্ছা, তুমি মনে করো আমিষ জাতীয় খাদ্য খাচ্ছ না, বা প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্য খাচ্ছ না, এখন সেগুলো কোথা থেকে আসবে? সেগুলো আসবে এই শর্করা থেকেই, ঠিক আছে। মাছ মাংসের অভাব একটা সময় শর্করা থেকে পূরণ হবে, প্রোটিনের অভাব একটা সময় শর্করা থেকে পূরণ হবে, যদি না তুমি মাছ মাংস ফ্যাট প্রোটিন একদমই না খাও তখন। তাই বলে কি মাছ মাংস ফ্যাট প্রোটিন এগুলো খাবো না, শুধুমাত্র ভাত রুটি এগুলো খেলেই হবে? না, এগুলো খেলে হবে না, সবই খেতে হবে।